আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হোস্ট হিসেবে আমি আছি আফিফ এবং আমার সাথে আছে তানিম। আমরা আজকে যার গল্প শুনবো তিনি ইউএসএ তে F2 ডিপেন্ডেন্ট হিসেবে আসেন এবং পরবর্তীতে F1 ভিসায় কনভার্ট করেন। তার এই জার্নিটা আমাদের সাথে তিনি আজকে শেয়ার করবেন। আপনারা যারা ইউএসএ তে F2 ডিপেন্ডেন্ট হিসেবে আসতে যাচ্ছেন সামনে এবং প্রিপারেশন নিচ্ছেন বা অলরেডি ইউএসএ তে এসেছেন, ইউএসএ তে আসার পর আপনারা এখন F1 ভিসায় কনভার্ট করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই এপিসোড। আমরা আজকে F2 থেকে F1 এ কনভার্ট করার যে জার্নিটা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম রস্টক, তানভীর ভাই, কেমন আছেন? হাই তানিমান ফারাবি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনি ইউএসএ তে কত সালের দিকে আসছিলেন? আমি 2021-এ আসছি ফলে। আমার ওয়াইফ পিএইচডি তে আসেন্ডেন্ট হিসেবে আসি F2 ভিসায়। আর আচ্ছা। তো ইউএসএ তে আসার আগে আপনি আম, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে। আমার ইউএসএ আসার আগে আমি আহ, উম, প্রথমে হলো ফার্মাসিতে অনার্স এবং মাস্টার্স করি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তারপরে আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করি। সেখানে জব করি 2.5 বছর। তারপরে জয়েন করি আমি অ্যালকনে। অ্যালকনে আচ্ছা আমি এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তো এইখানে জব করি প্রায় 2 বছরের মতো। এটা মানে তারপরে আমি ইউএসএ আসি। এটা আমার পড়াশোনার পর্ব শেষ হয় 2016-তে। আমি অনার্স কমপ্লিট করি এবং 2018-তে আমার মাস্টার্স শেষ হয়। দুইটা জব মিলে প্রায় আহ, 4.5 বছরের মতো। আচ্ছা 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 আচ্ছা। তো ইউএসএ তে আসার ক্ষেত্রে, যেহেতু আপনি দেশে একটা স্টেবল জব করতেছিলেন ওই টাইমে, এই যে ইউএস তে আপনি F2 ভিসাতে আসবেন, আপনার এই ডিসিশনটা আপনি কিভাবে নিয়েছেন বা কোন ফ্যাক্টর গুলো আসলে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে ওই ক্ষেত্রে? না, আমাদের এই জার্নিটা আসলে অনেক আগে শুরু হয়। তো আমরা প্রথমে ইউএসএ আসার কিংবা বাহিরে আসার যে চিন্তা ভাবনা, সেটা আমরা শুরু করি যখন কি বলে আন্ডারগ্রেড শেষ করার পর থেকে আমরা চেষ্টা শুরু করি। তো এটা চেষ্টা শুরু হয় কি বলে সাউথ কোরিয়া থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, ইউকে, ইভেন ইউরোপেরও বিভিন্ন কান্ট্রিতে চিন্তা ভাবনা করা দেখা শুরু করি আমরা। তো তারপর যেটা হয় যে আমাদের প্রথম অ্যাডমিশন আমরা ট্রাই করি কানাডাতে। কিন্তু ওইখানে আমার অ্যাডমিশন হয় না, আমার ওয়াইফের হয় 2018 সালে। তো কারণ আমার প্রোফাইল একটু দুর্বল ছিল আমার, কম্পেয়ার টু আমার ওয়াইফ। তো তখন আমরা সিদ্ধান্ত নিই না, কানাডাতে আমরা যাব না। তো আমরা তখন জানতামও না যে কানাডাতে F2 জব করতে পারে, তো আমরা জানতাম না টোটালি। তো আমরা তারপর চিন্তা ভাবনা করি, ওকে তারা ইউএসএ তে যাবো, ইউএসএ তো বেটার, দুইজনের মানে অ্যাডমিশন হওয়ার সুযোগ বেশি। তো আমরা তারপরে আবার জিআরই পড়াশোনা স্টার্ট করি। তো কোভিডের সময়টাতে জিআরই কমপ্লিট করে আমরা কি বলে অ্যাপ্লাই শুরু করি। এইবারও যেটা হয়ে যায় যে হলো আমার ওয়াইফের হয়, আমার হয় না। তা আমি তখন বলি যে ঠিক আছে তুমি যাও, আমি পরের বার আবার অ্যাপ্লাই করে আসতেছি। কিন্তু আমার ওয়াইফ বলে না, তুমি যদি না যাও তাহলে আমি যাব না। তো বাধ্য হয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়, না আমি যাওয়ার পরে যে যা কিছু করতে হবে আমি ওখানে গিয়ে করব। এই জন্যই আসলে F2-তে আসা কিংবা এই সিদ্ধান্ত নেওয়া, কারণ এর মাঝে অনেক সময় চলে গেছে, অনেক চেষ্টার পরে এই হলো F2-তে আসার ঘটনা। ভাই, আমার একটা আচ্ছা আচ্ছা। প্রশ্ন আছে যে যদি আপনি জানতেন যে কানাডাতে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে পারবেন, তাহলে কি সিদ্ধান্তটা ডিফারেন্ট হইতো যে আপনি তখন 2018-তেই কানাডাতে চলে যেতেন? কানাডাতে আসলে আরেকটা কারণে ইচ্ছা ছিল না, সেটা হলো কানাডাতে অ্যাডমিশনটা মাস্টার্সে ছিল, পিএইচডিতে না। তো আমাদের মেইন ইচ্ছা ছিল পিএইচডি করার। এটাও একটা কারণ ছিল। উম, আমরা এই জন্য খুব একটা আগ্রহী মানে দেখাইনি যে হ্যাঁ যাব কিংবা এরকম। তবে জানলে হয়তো বা যেতেও পারতাম, কারণ ওইখানে তো অ্যাটলিস্ট ইউএস এর মতো অবস্থা না যে কোনো কিছুই করা যাবে না। ওখানে তো হ্যাঁ। আসার পরে যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসে তারা জব করতে পারে। না, কানাডার ক্ষেত্রে যেমন একটা ব্যাপার আমি দেখছি যে অনেকেই হচ্ছে এইভাবে আসে যে একজন হয়তো স্টুডেন্ট হিসেবে আসে, আরেকজন ডিপেন্ডেন্ট হিসেবে আসে। দেন একজনের স্টাডি কমপ্লিট করার পরে সে জবে যখন যায় তখন আরেকজন হচ্ছে স্টাডি শুরু করে। হ্যাঁ, এইটা আসলে মানে আমাদের আসলে হয় না যে আমাদের পুরো জার্নিটা শুধুই আমাদের মানে কি বলে দুইজনে তোমরা হয়তো বা জানো না যে আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছি। তো আমাদের ইউনিভার্সিটি থেকে সরাসরি ইউএসএ আসা কিংবা এই ধরনের
চেষ্টা খুবই কম করে মানুষ। তো জেনারেলি আমাদের ইউনিভার্সিটি থেকে বেশিরভাগই মানুষরা সাউথ কোরিয়া প্রথমে যায়, কিংবা তারপরে এখানে ইউএসএ মুভ করে পিএইচডির জন্য কিংবা পোস্ট ডকের জন্য। তো এটা একটা কমন ওয়ে। তো আমাদের এরকম যে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করা, তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া, এই সুযোগটা কম থাকার কারণেও আসলে ওভাবে জানা হয়নি আসলে কি অবস্থা কিংবা কি। এটা একটা কারণ। ভাই যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন আপনার আন্ডারগ্রেড ইউনিভার্সিটি আপনারা আপুর কি ছিল? তো আমার সময় ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, এটা ইয়োডা নামে পরিচিত। এদের স্কুল সেকশনটা মনে হয় সবচেয়ে পরিচিত, সোডা। হ্যাঁ। আহ, আর কলেজ মনে হয় বলে কোডা, আর হলো ভার্সিটিকে বলে ইয়োডা। তো ভাই এই যে বললেন যে ইনফরমেশনের একটা গ্যাপ বা নলেজ, মানে যে অনেক কিছু আপনারা জানতেন না, বা ইনফরমেশনটা সম্পর্কে হয়তো বা জানলে সিচুয়েশনটা ডিফারেন্ট হইতো। তো আপনারা যখন আপনারা জার্নিটা শুরু করলেন, তখন এই যে নতুন করে ইনফরমেশন কালেক্ট করা বা ইউএসএ তে কিভাবে কি হয় বা কিভাবে প্রসেসিং গুলা হয়, এই ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করলেন? এইটা আসলে আমাদের শুরুতে যখন আমরা মানে কি বলে সাউথ কোরিয়ার দিকে চিন্তা করি, তখন হলো আমরা আমরা একটা স্যারের সাথে খুবই মানে কি বলে মানে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতাম স্যারের সাথে। স্যারের ওখানে যেতাম এবং বিভিন্ন স্যার দীর্ঘদিন ইউএসএ তে ছিলেন। আচ্ছা আচ্ছা। স্যার বলতেন যে তোমরা এগুলো ট্রাই না করে তোমরা উম, আমেরিকাতে চেষ্টা করতে পারো। আমরা তখন হলো আমি তখন ওই নেক্সট অফ ইউএসএ যে গ্রুপটা ওইখানে আসি। এর মাঝে একটা বড় ভাইয়ের সাথে পরিচিত হয়, উনিও ইউএসএ আসার চেষ্টা করছিলেন। তো উনি 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 আসার চেষ্টা করছিলেন, তো উনি তখন হলো ইএমকে সেন্টারের কথা বলে যে উনি ইএমকে সেন্টারে এই হলো কি বলে জিআরির জন্য পড়ছেন। তো এর আগে হলো আমাদের মানে আমি জিআরই সম্পর্কে এর আগে জানতাম, কিন্তু মানে পড়াশোনা করতে হবে কিংবা ইউএসএ আসার জন্য জিআরই দিতে হবে এইরকম মানে আন্ডার গ্রেড লেভেলে কিংবা তার পরের 1-2 বছরে জানতাম, মানে খুব একটা জানা ছিল না। ইএমকে সেন্টারে আসার পরে আসলে আরো অনেক ডিটেল জানতে পারি যে এইটা আসলে মানে ওইখানে রুহুল আমিন নামের একটা ভাইয়া ছিল, আর একটা তুহিন ভাই নামে একটা ভাইয়া ছিল, ওনারা মনে হয় ওখানে মেন্টর, ইএমকে সেন্টারে ওনারা জব করে। তো ওনারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিংবা ওইখানে যারা আছে সবাই তো ইউএসএ আসার চেষ্টা করছিল। তো ওইখানে অনেকের অ্যাডমিশন হওয়ার পরে হয় না যে চায়ের আড্ডা টাইপের, তো ওইরকম আচ্ছা। তারাও অনেক কিছু শেয়ার করে যে কিভাবে কি ট্রাই করে কিভাবে হলো। তো ইএমকে সেন্টার থেকে আসলে অনেক কিছু মানে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। এটা মানে 2018 সালের দিকেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে কি করতে হবে, কিভাবে কিভাবে আগাতে হবে। তো ইএমকে সেন্টারে একটা বিশাল অবদান আছে আসলে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে মানে আপনারা হলো ঠিক কোভিড এর পরের টাইমে তো মানে হয় ইউএস তে মুভ করা হয়েছে। হ্যাঁ, ওই সময় মানে আহ, মানে ভিসার ক্ষেত্রে যখন আমি মানে এটা হলো travel.us.gov এর মানে ইনফরমেশন যেই বলতেছি আমি, যে হলো 2023 সালের দিকে ধরেন F1 ক্যাটাগরিতে বাংলাদেশে ভিসা হয়েছে প্রায় 7,000 প্লাস মানুষের, এবং হলো F2 ক্যাটাগরিতে প্রায় 2,500 মানুষের হলো ভিসা হয়েছে। তো সবার কিন্তু ভিসা হইতেছে না। তো আপনার ভিসা F2 এর যখন ভিসার জন্য আপনি উঠলেন, এই ভিসার ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কিরকম ছিল যদি একটু শেয়ার করতেন? ভিসার ক্ষেত্রে আসলে যে শুরুর দিকে মানে আমরা খুব ভয়ে ছিলাম যে উম, মানে অনেকেই যেটা গ্রুপে অনেকেই বলে যে F2 কে সাথে নিলে ভিসা হওয়ার পসিবিলিটি কমে যায়, কিংবা আহ, আমরা তো অনেক ডকুমেন্ট মানে এত কিছু ডকুমেন্ট নিয়ে গেছি, বিয়ের প্রমাণ, কাবিননামা, মানে সব কিছুই নিয়ে হলো ওখানে গেলাম। তো এবং গ্রুপে অনেক প্রশ্ন মানে নেক্সট অফ ইউএসএ তে মানে অনেকে কি কি প্রশ্ন করে তার অ্যান্সার আছে, সেগুলো দেখা এবং কি প্রশ্ন করলে কি অ্যান্সার দিতে হবে এগুলো দেখা। কিন্তু যেটা হয় যে অ্যাম্বাসিতে যাওয়ার পরে যেটা হয়, অ্যাম্বাসিতে যাওয়ার পরে মনে হয় 1 মিনিটেরও কম সময়ে ভিসা দিয়ে দেয়। এবং কি বলে বিয়ে কিংবা এই রিলেটেড কোনো প্রশ্নও করে নাই। শুধু উম, জিজ্ঞেস করছে যে আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে উম, তোমরা কবে বিয়ে করছো। তো বলছে, এর বাইরে কোনো কোশ্চেন করে নাই কিংবা আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই। এবং একটা কি দুইটা প্রশ্ন করছে যে কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এবং কোন সাবজেক্টে যাচ্ছে। তো বলছে বায়োলজি। বায়োলজি শোনার পরে ও মানে ওর খুব ভালো লাগছে, ও ভিসা দিয়ে দিচ্ছে। ব্যাপারটা এইরকম আসলে কোনো কোশ্চেনই করেনি, কিন্তু আমাদের প্রস্তুতি ছিল খুব বেশি।
আমরা হলো প্রশ্ন প্রশ্ন মানে গ্রুপে যেগুলো অ্যান্সার বলছে ওগুলো দেখা, এগুলো লিস্ট করা। এবং আমার মনে আছে যে আমরা হলো ওয়ার্ড ফাইলে এরকম সবকিছু প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয় সেগুলোর অ্যান্সার সহ নিয়ে, এবং প্রশ্ন অনেকগুলো প্রশ্ন যেগুলো অ্যান্সার নাই শুধু প্রশ্ন নিয়ে আমরা প্রিন্ট করে আগেই দেখছিলাম যে আসলে কি করতে পারে প্রশ্ন। এরকম ছিল আসলে আমাদের প্রস্তুতি। আর আচ্ছা। আর একটা ওই সময়টা আসলে অ্যাপয়েন্টমেন্টেরও একটা ঝামেলা চলতেছিল, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না। তো জি ভাই। আমরা লাকিলি অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম খুব মানে। তো F1 এর ক্ষেত্রে তো ভাই আপু ফান্ডেড হিসেবে আসছে, সো আপনি যেহেতু F2 হিসেবে সাথে আসছেন ডিপেন্ডেন্ট হিসেবে, আপনার জন্য কি আলাদা কোনো সেপারেট ফিনান্সিয়াল সাপোর্ট বা ফান্ডিং টাইপের কিছু দেখাইতে হয়েছে? না, কিছু দেখাতে হয়নি, কারণ শুরুতে আহ, যেটা হয়েছিল, শুরুতে ভার্সিটি থেকে বলছিল যে 5,000 কি 7,000 ডলার দেখাতে হবে। তো পরে আবার ওরা I-20 চেঞ্জ করে নতুন একটা I-20 দেয়, হুম। যেখানে অ্যাকচুয়ালি প্রায় 2,000 ডলারের মতো সারপ্লাস ছিল। আচ্ছা। তো আমার কোনো কিছুই দেখাতে হয়নি। তো ভাইয়া আপনাদের মানে ভিসাটা কখন অ্যাপ্রুভ হয় আর আপনারা ইউএসএ তে আসেন কোন মাসে আসলে, মানে মাঝখানে প্রিপারেশন টাইমটা কতদিন ছিল আপনাদের? আমাদের যেটা ভিসা অ্যাপ্রুভ হয়ে হলো মেয়ের 21 তারিখে। আচ্ছা। মেয়ের 21 কি 23 এরকম কোন একটা টাইমে ভিসা ভিসার অ্যাপ্রুভ হয়। আমরা অগাস্টের হলো 13 তারিখে। তা আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল ওই সময়টাতে কোভিডের কারণে লকডাউন চলছিল বাংলাদেশে। হুম। তা আমাদের প্রস্তুতির কোনো সুযোগ ছিল না। আমরা আহ, সবচেয়ে বড় যে কষ্টটা হয়েছে যে আমরা কেনাকাটার জন্য সময় পাইছি 3 দিন কি 4 দিন, যে আমরা কিছু কিনবো এরকম কোনো সিচুয়েশন নাই, কিংবা আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব এটা হচ্ছিল না। এটা খুব কষ্টদায়ক ছিল, এবং ওই ওই সময় ম্যান্ডেটরি ছিল যে কোভিড টেস্ট করতে হবে 24 ঘন্টা না 48 ঘন্টা আগে। তো এইটা খুব লিমিটেড জায়গাতে করে, মানে স্কোয়ার আর কয়েকটা জায়গাতে মাত্র এরকম রিপোর্ট ইয়ে করে দেয়। তো প্রথম সমস্যাটা হয়েছে কেনাকাটার জন্য। ওই সময় যে কোথাও গিয়ে কেনাকাটা করব এই সুযোগটা খুবই সীমিত ছিল। ওই সময় মানে জুন কি জুলাইয়ের দিকে মানে ঈদ ছিল, ঈদের পরপরই আমাদের আসা হয়েছে, ঈদের 15 দিন কি এরকম পরে। তো ওই লকডাউনের কারণে খুব মানে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এটাই সবচেয়ে মানে কঠিন পার্ট ছিল। বাকি যে প্রস্তুতি, আমরা হলো একটা লিস্ট মনে হয় আমরা ডাউনলোড করছিলাম ইন্টারনেট থেকে, যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কি কি নিয়ে যায়। তো ব্যাপারটা হলো আমরা 1 বছরের জন্য মশলা জাতীয় খাবার নিয়ে আসছিলাম। যত মানে আমরা দেখছি যে কোনো মশলা পাওয়া যায় না, ইভেন শুধু মশলা নাই, এমন কিছু নাই যেটা আমরা নিয়ে আসি নাই। সেটা সুই সুতা থেকে শুরু করে মেজারমেন্ট টেপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো আমার ওভারওয়েট ছিল তোমার কি বলে আমার মনে হয় এক্সট্রা যে 13 কেজি কত কেজি করে নেওয়া যায় এরকম ওভারওয়েট ছিল, মানে প্রত্যেকটাতে তো ওভারওয়েট ছিল, প্রায় দুইটা লাগেজে এরকম 13 কেজি করে ওভারওয়েট ছিল। তো তারপরে হলো আমার, তারপরে এখানে আমি তো আসছি আসলে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের এমন অবস্থা যে বাংলাদেশে যেটা পাওয়া যায় না সেটা নিউ ইয়র্কে পাওয়া যায়। তো এটা হলো এটা ইন্টারেস্টিং ঘটনা যে যারা নিউ ইয়র্কে আসবে তাদের জন্য আসলে গ্রুপের এই সাজেশন গুলো খুব একটা কাজে লাগে না, পরে হাস্যকর হয়ে দাঁড়ায়। আর এইখানে মনে হয় আসলে আরেকটা ভুল ধারণা যে এইখানে এখানে কিছু পাওয়া যায় না। তো পরে আমরা দেখলাম আসলে এখানে সবই পাওয়া যায়। আমরা এক গাদা শীতের কাপড় নিয়ে আসছি, বাফেলোতে অনেক শীত এটা চিন্তা করে। তো সেই শীতের কাপড়গুলো আমরা বেশিরভাগ ইউজ করতে পারিনি, কারণ বাফেলোতে আসলে অনেক শীত, এবং এত ভারী কাপড়গুলো নিয়ে আসলে কোথাও মুভ করা যায় না। তো এই জন্য এগুলো ব্যাপারে আসলে আরো জানা দরকার, আরো মানুষ স্টেট ওয়াইজ ইনফরমেশন মানুষের কাছে থাকা দরকার, যে কোথায় মুভ করলে কি নিতে হবে আর কি নিতে হবে না। মানে এই জিনিসগুলা হয়েছে, যেটা হলো ভাই মানে একটা সময় অনেক রিলেভেন্ট ছিল, এবং টাইমের সাথে এই জিনিসগুলা ইনফরমেশন গুলো আপডেট করা হয় নাই। বা এই যে মানে নতুন নতুন যারা আসতেছে, বিভিন্ন স্টেটে থাকতেছে, এক এক স্টেটে যে এক একটা সুবিধা আছে, এই জিনিসগুলো আসলে তুলে ধরা হচ্ছে না সঠিকভাবে। এই যে এই কারণে যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, এটা বাংলাদেশি স্টার্টার প্যাক 101 আর কি। হ্যাঁ, তা এইখানে যেমন যেটা হয় যে আমরা যে মানে এখনো যারা আসে তারা অনেক কি বলে বাংলাদেশি মশলা নিয়ে আসে, কিন্তু এইটা একটা সম্পূর্ণ ভুল। এখন মনে হয় সবগুলো স্টেটেই ইন্ডিয়ান দোকানে বাংলাদেশি মশলা ওটা পাওয়া জাতীয় যায়। জিনিসপত্র পাওয়া যায়। এইটা মানে হয় না যে একে তো লাগেজের ওয়েটই কতটুকু 23 কেজি, তার মধ্যে লাগেজের নিজের ওয়েটই 5 কেজি, 17 কেজি প্রোডাক্টের মধ্যে আমাদের 5-7 কেজি লাগে মশলা নিয়ে আসতে। তো এইটা আসলে পুরাটাই কি বলে একটা মানে মানে ভুল ধারণার কারণে আসলে নিয়ে আসে। নাহলে এখানে
অল্প কিছু নিয়ে আসা যেতে পারে এই জাতীয় জিনিসপত্র কিন্তু। জি ভাই। ভাই ইউএসএ তে মানে যখন আসলেন ইমিগ্রেশনে আপনাদের কোনো ধরনের কোশ্চেন ফেস করতে হয়েছে কিনা যে F2 রিলেটেড, স্পেশালি আপনার ক্ষেত্রে? F2-র জন্য আলাদা করে কোনো কোশ্চেন করে নাই। যেটা হয়েছে আমাদের, আমরা যখন প্রথমবার আসছি 2021-এ, তখন হলো সুমাই দুইটা I-20 এবং দুইটা পাসপোর্ট দেয়, আলাদা করে আমাকে কোনো কোশ্চেন করে নাই, কিংবা শুধু আমাকে আলাদা করে ছবি তুলছে এবং কোনো কোশ্চেনই করে নাই। এটা হলো নিউ ইয়র্কে। তো আমাদের ধরো তার পরের বার আমি যখন আবার আসছি F1-এ, তখন একটা শুধু আমি মনে হয় আটলান্টাতে আমার পোর্ট অফ এন্ট্রি ছিল। তো ওইখানে হলো জিজ্ঞেস করে যে আটলান্টাতে কেন, আমি বললাম এখানে ফ্লাইটটা চিপার ছিল এই জন্য, জাস্ট এই একটা কোশ্চেনই করছে যে তুমি তো JFK না গিয়ে এখানে আসছো কেন, এরকম। হ্যাঁ, আমার কিন্তু মনে হয় মানে আমরা যখন ওই যে ডেস্টিনেশন যদি ডিফারেন্ট স্টেট হয়ে হয়, তখন আসলে এই কোশ্চেনটা মনে হয় সবারই কমন ফেস করা লাগে। যেমন আমি যখন শিকাগো হয়ে বাফেলো যাচ্ছিলাম, তখন আমাকে এই টাইপের একটা কোশ্চেন করছে যে মানে ওয়াই শিকাগো। তো এখন একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদেরকে মানে শেয়ার করতে পারি, রিসেন্ট আমার সাথে ঘটে যাওয়া। সেটা হলো, আমরা রিসেন্টলি বাংলাদেশ থেকে ঘুরে আসার পরে আমরা ডালাসে হলো আমাদের পোর্ট অফ এন্ট্রি ছিল। আচ্ছা। তো আমাদের দুইজনেরই নামের কিন্তু মিডল নেম নেই। তো আমেরিকানরা যেটা হয়, তিনটা নামের অংশ থাকলে একটা মিডলে পাঠিয়ে দেয়। তো আমার তানবিনটা আমার মিডলে দিয়ে দিয়েছে, MD-টা ফার্স্ট নেম করে দেওয়ার কারণে। তো আমার I-94-এ আপডেট আসছে, নতুন I-94-এ আপডেট আসছে এরকম MD তানবিন নাই নামে। তা আমি অনেক জায়গায় মেইল করলাম, সবাই বলে ফিজিক্যালি যেতে হবে, এখানে আবার কোনো অপশন নেই। তো আমি CBP অফিস যেটাকে বলে, যেটা I-94 কারেকশনের জন্য যে অফিসে যেতে হয়, ডালাসে CBP অফিসে যাওয়ার পরে মানে আমার সাথে যে ধরনের বিহেভ করছে, আর আমাকে বলছে যে মানে চিল্লা চিল্লি করে, তুমি কেন ডালাসে আসছো, তুমি নিউ ইয়র্কে বাদ দিয়ে তুমি এখানে কেন আসছো, তোমাকে এখনই ডিপোর্ট করে দিব, বের হয়ে যাও অফিস থেকে, এরকম করে আমাকে বলছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো আমি, আমাকে কারেকশন করে দেয়নি, তো আমি ভয়ে চলে আসছি। আমার মানে কাউন্টার করার কোনো নেই, এত মানে রাগ দেখাচ্ছিল যে আমি কাউন্টার করার সাহস পাচ্ছিলাম না। তো আমি তো বের হয়ে আসছি সাথে সাথে। তো আচ্ছা, তুমি নিউ ইয়র্কে যাবা, নিউ ইয়র্কে কারেকশন করে দিবা, আমি কেন করে দিব, আমরা কেন করে দিব, এরকম। পরে সুমা আবার আমার পরেই সুমারটা কারেকশন করতে গেছে, তাকেও বকাঝকা করছে যে তুমি আমাদের সাথে গেম খেলো, আমাদের সাথে গেম খেলো, এই সেই বলার পরে ওকে কারেকশন করে দিছে। কিন্তু মানে বকাঝকা করছে ওকে। তো এই I-94 কারেকশনের জন্য আমি JFK তে যোগাযোগ করছি, JFK কারেকশন করবে না, ওরা বলে যে তুমি ডালাসে যাও। আমি বাফেলো কানাডাতে কারেকশন করে ওইখানে যোগাযোগ করছি, ওরা বলে ওরাও কারেকশন করতে পারবে না, এটা DFW তে যাও। তো আমার তো DFW নিয়ে যে ভয়, আমি হুম যে হুম। মানে সিচুয়েশনটা ওখানে ফেস করছি, আমার তো মনে মনে হচ্ছিল যে এবার যদি যাই তো ওরা ধরে আমাকে মানে কি না কি করে ফেলে। পরে আমি অবশ্য এটা কারেকশন করতে পারছি আটলান্টা থেকে। তো আটলান্টাতে আমি মেইল করছিলাম CBP অফিসে, ওরা কারেকশন করে দিছে অনলাইনে। তো CBP অফিসে মানে পোর্ট অফ এন্ট্রি আমার মনে হয় যে স্টেটের, ওই স্টেটে এখনকার সিচুয়েশনে নেওয়া বেটার। কারণ এরকম সিচুয়েশন যদি কারো হয় যে I-94টা ভুল হয়েছে, সে মারাত্মক ধরনের হ্যাসেলের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, মানে বর্তমান পরিস্থিতিতে আসলে ভাই মানে কোনো কিছু প্রেডিক্ট করাটা একটু টাফ। আগে যেমন হচ্ছে আমরা হয়তো বা দুই একটা কেস অ্যানালাইসিস করলে বলতে পারতাম যে আচ্ছা এই ধরনের সিচুয়েশন হইতে পারে, বাট এখন আসলে এই ধরনের প্রেডিকশন, যেমন আমি রিসেন্টলি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম যে কেউ I-130-তে ট্রাভেল করছে কিনা, এই ধরনের ইনফরমেশন মানে আমি এখন পর্যন্ত অ্যান্সার পাই নাই। তো দেখি কিভাবে জানা যায় এটা। সো ভাই মানে ইউএসএ তে আসার পর মানে F2 হিসেবে আপনার তখনকার ডেইলি রুটিনটা কি ছিল, যে কিভাবে আপনি টাইম ম্যানেজমেন্টটা করতেন বা কিভাবে আপনি আহ, ওই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। F2-তে আসার পরে যেটা আমার প্রথম যেটা হয়, আমি বিভিন্ন প্রফেসরের সাথে যোগাযোগ করি, মানে আসার পর পরই শুরু করি ডিপার্টমেন্টে গিয়ে দেখা করা, তো কথা বলা এরকম। তো আমি একটা প্রথমে আসার মানে 5-7 দিন পরে আমার একটা শ্রীলঙ্কার একটা প্রফেসরের সাথে মিটিং হয়। তো ও আমাকে অফার করে ভলেন্টিয়ারি ওর ল্যাবে কাজ করার জন্য। তো আমি অগাস্ট মাস থেকেই ওর ল্যাবে কাজ করা শুরু করি।
ওর ল্যাবে আমি প্রায় 6 মাসের মতো কাজ করি। করার পরে জেনারেল পিএইচডি স্টুডেন্টের মতো সকালে যেতাম, 5টার দিকে চলে আসতাম। তারপরে দেখলাম আসলে যেটা হচ্ছে যে ওটা ওই ধরনের কাজে আমি আগ্রহী না। পরে ওখান থেকে আসলে কি বলে, আমি ওটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম এখন আর সময় কাটে না, সারাদিন আসলে কি করব। আহ, তো এখানে উইকেন্ডে তো মানুষজন পাওয়া যায় যাদের সাথে আড্ডা দেওয়া কিংবা খেলাধুলা করা যায়, কিন্তু উইকডেতে তো এখানে সবাই ব্যস্ত, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আমার পরের রুটিন ছিল আমি জেনারেলি সকালে সুমাকে দিয়ে আসতাম, আসার পরে ঘুম দিতাম দুপুর পর্যন্ত, হয়তো বা বিকাল 2টা 3টা পর্যন্ত ঘুম দিতাম। তারপর আবার বিকালে সুমাকে নিয়ে আসতাম, আবার সারা রাত বসে থেকে কম্পিউটারে কিছু পড়াশোনা করতাম, কিংবা ওই সময় আমার টোফেল স্কোরটা একটু ভালো করার জন্য আবার ভাবলাম টোফেল দিই, কি করবো বসে থেকে। তো পরে আবার হলো টোফেল দিলাম। টোফেলের জন্য বেশ কিছুদিন পড়াশোনা করলাম, এই এই এইগুলো কাজ করেই টোফেল দেওয়ার পরে মনে হলো আরেকবার জিআরই দিই, কিন্তু পরে আর জিআরই দেওয়া হয় নাই। এর মাঝখানে আবার আরেকটা ল্যাবে জয়েন করি, সেখানে কাজ করি, এবং সেখানে কাজ করতে করতেই হলো ভলেন্টিয়ারি কাজ করতে করতেই আমার এই অ্যাডমিশনটা হয়ে যায়। তাহলে কয়দিনের মতো ভাই আপনি হলো এই এফ টু স্ট্যাটাসে ছিলেন? 2 বছর, প্রায় 2 বছর, হ্যাঁ 2 বছর। এর মধ্যে ভলেন্টিয়ারি কাজ করি 9 মাস, আর বাকি সময়টা হলো বসে থেকে আসলে আমাদের দর্শকদের বোঝার জন্য জাস্ট আমি একটু কোশ্চেনটা ইয়ে করি যে আহ, এই ভলান্টারি ওয়ার্কে তো আপনাকে কোনো ধরনের রেমুনারেশন বা কোনো ধরনের এক্সট্রা বেনিফিটস ওরা প্রোভাইড করেনি। না, প্রথম না, এটা কোনো বেনিফিট তো সুযোগ নাই এখানে তো আসলে আমাদের, যারা আমরা F2-তে থাকি আমাদের তো কোনো সোশ্যাল সিকিউরিটি থাকে না। সোশ্যাল সিকিউরিটি না থাকলে ওয়ার্ক অথরাইজেশনও থাকে না, এটা তো একটা কমন ব্যাপার। এটা শুধু একটা ফ্রি একটা কাজ, এখানে কোনো কোনো কিছু পাওয়ার নেই। খুব বড় জোর প্রফেসর যদি খুশি হয় একটা রিকমেন্ডেশন লেটার দিতে পারে, এর বাইরে আসলে এখান থেকে অর্জনের কিছুই নাই। আর এটা যেটা হয় যে আমি এই কাজটা করছি এটা আমার সিভিতে কিংবা আমার এসওপিতে আমি লিখতে পারবো, এর বাইরে এটা আলাদা করে মানে অন্যভাবে কোনো বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই। স্পেসিফিকলি ফিনান্সিয়ালি তো পাওয়ার কোনো সুযোগই নাই F2-দের জন্য কোনো অবস্থাতেই। ভাই যেহেতু এই কথাটা মেনশন করলেন, মানে ইউএসএ তে এমএসসি বলেন আর পিএইচডি বলেন, যে যেটা করতে আসতেছে ইন রিলেশন টু কস্ট অফ লিভিং ইন ইউএসএ, মানে এখানে যে পেমেন্টটা করা হয়, মানে যে স্কলারশিপ বলেন বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বলেন, যেভাবে বলেন যে যেভাবে ফান্ডেড হচ্ছে, আম, এটা রিলেটিভলি অনেক লো আমার পার্সপেক্টিভে। এবং এক্ষেত্রে মানে আসলেই কি এই মানে যে ফান্ডিং এটা কি সাফিসিয়েন্ট টু লিভ ইন ইউএসএ? এমনি যেহেতু আপনার ক্ষেত্রে F2 হিসেবে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, এখানে একটা এডেড কস্ট আছে। তারপর আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যারা দেশ থেকে আসতেছি, আমাদের হয়তো ব্যাক ইন বাংলাদেশ আমাদের অনেকেরই ফ্যামিলি আছে, এবং যাদের একটা এক্সপেকটেশন থাকে যে কারণ আপনি অলরেডি একটা জব করতেছিলেন এবং আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছিলেন, সো এখানে একটা এক্সপেকটেশন থেকেই যায় আমাদের দেশের ক্ষেত্রে। সো এই জিনিসগুলা কিভাবে মেনটেন করছেন? আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট ছিল যে আহ, এখানে এসে প্রথমে বুঝতে পারা যে এখানকার যে যে টাকা ইনকাম হয় এবং যে খরচের রেশিও, এইটার ক্যালকুলেশন করা মনে হয় সবচেয়ে কঠিন ছিল, মেনে নেওয়াটা কঠিন ছিল আসলে। যে আমেরিকা মানে হলো কারি কারি টাকা দিচ্ছে এবং কারি কারি টাকা আমরা ঠিক করবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না ব্যাপারটা এইরকম, মানে যেটা বাংলাদেশে বসে সবাই ধারণা করে, কিন্তু এইখানে যে ট্যাক্স কাটা এবং সবকিছু করার পরে যে টাকা হাতে আসে, এইটা দিয়ে অ্যাটলিস্ট আমরা কোনো সঞ্চয় করতে পারিনি। আমরা কোনোই সঞ্চয় করতে পারিনি, কিংবা সঞ্চয় করার সুযোগও নাই। শুধুই কি বলে কোনো রকমে বেসিক সবকিছু পে করা, এবং মাস শেষে যেটা বলে আমেরিকানরা পেচেক টু পেচেক চলা। একটা পেচেক আসতেছে, সবগুলো খরচ সুন্দরভাবে চলতেছে, অ্যাকাউন্ট জিরো, আবার আর একটা পেকে চেকের জন্য ওয়েট করা। এবং তবে আমাদের কিছুটা মানে আমাদের মানে সুবিধা হয়, সেটা হলো একটা একটা স্কলারশিপ, মানে এক্সট্রা কিছু টাকা আসে, মানে $4,000 না কত ভার্সিটি থেকে পে করে, তো ওই স্কলারশিপের টাকা দিয়ে আমরা বেসিক কিছু জিনিস করতে পারি ইনিশিয়ালি, যেটা খুব দরকার আসলে।
যেগুলো স্টেটে, মানে বাফেলোতে কিন্তু খরচ বেশ বেশি, মানে যদি যারা টেক্সাসের তুলনায়, টেক্সাসে যেভাবে পেমেন্ট করে এবং বাফেলো ইউনিভার্সিটি যে পে করে, তো ওইখানে একটা ভালো বাসা নিয়ে থাকার পরে আসলে মানে ওই টাকা দিয়ে চলা সম্ভব না। তো আমাদের কাছে কিছু টাকা ছিল এবং ওই স্কলারশিপের কারণে আমরা ওই 2 বছর সার্ভাইভ করতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে টাকা পে করে ভালো একটা বাসা নিয়ে চলা খুব ডিফিকাল্ট। এবং এটা এক্ষেত্রে স্টেট টু স্টেট অনেক বেশি ভেরি করে। হ্যাঁ, যেমন এই যে ওয়েকোতে, বেলোর ইউনিভার্সিটিতে, এইখানে পেমেন্ট বাফেলো ইউনিভার্সিটির চেয়ে অনেক বেশি। এখানে স্টেট ট্যাক্স তো মানে নিউ ইয়র্কে আছে, এখানে তো টেক্সাসে নেই। হুম, এবং এখানে হাউস রেন্ট বাফেলোর অর্ধেক। তো দেখা যাচ্ছে যে এরা পেমেন্টও বেশি করে, এদের ট্যাক্সও কম। তো এইরকম জায়গাতে আসলে মানে সেভিং করা সম্ভব। কিন্তু বাফেলো কিংবা এই এই যেগুলোতে আসলে অনেক মানুষজন বসবাস করে, এরকম বড় মানে মাঝারি শহরগুলোতেও মনে হয় খুব খুব ডিফিকাল্ট আসলে এই টাকা দিয়ে চলা। তো আমরা হচ্ছে এখন ভাই আপনার একটু F2 থেকে F1 এর জার্নিটাতে ফোকাস করব। আম, এখানে যে প্রসেসটা, পুরো প্রসেসটা কি আপনি আহ, নিজেই নেভিগেট করছেন, অথবা এখানে কোনো লিগাল হেল্প বা কারো হেল্প নিয়েছেন এই পুরো প্রসেসটাতে? আপনি যদি একটু শেয়ার করতেন। আমি আসলে কারো হেল্প নিইনি, আমি নিজেই সিদ্ধান্ত নিই, মানে সব কাজকর্ম নিজেই করি। এবং যেটা হয় যে F2-তে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, ইনিশিয়ালি আমরা চিন্তা করি একই ভার্সিটিতেই থাকবো। হুম। তো যেটা আমিও প্রথম বছর ভাবছি যে আমি বাফেলো ইউনিভার্সিটির বাইরে কোথাও যাব না। কারণ আমার ওয়াইফ এই ইউনিভার্সিটিতে আছে, আমি যদি আরেকটা জায়গাতে যাই তাহলে আবার আরেকটা বাসা নিতে হবে, আরেকটা গাড়ি, এবং দূরত্বের একটা ব্যাপার আছে, এবং যে স্ট্রেসফুল লাইফ এখানে, আলাদা থাকাটা খুব ডিফিকাল্ট। তো প্রথম বছর যেটা হয় যে আমি অ্যাপ্লাই করি বাফেলোতে, শুধু বাফেলো ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করি, এবং যথারীতি যা হয় আমি রিজেকশন পেয়ে যাই এবং আমার ওই বছরটা নষ্ট হয়ে যায়। পরের বছর আমি এটা চিন্তা না করে আসলে বাফেলোতেই আমি 3টা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করি। এবং আশেপাশের যে ইউনিভার্সিটিগুলো, আলবেনি, রচেস্টার সহ আরো আশেপাশে যতগুলো ইউনিভার্সিটি আছে, 6 ঘন্টা রেডিয়াসে আমি মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। তো আমার ইন্টারভিউ আসে হলো 3টা ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, 3টা ইউনিভার্সিটি থেকে কোন সেমিস্টার আসলে আপনি টার্গেট করতেছিলেন, মানে সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করা শুরু করলেন? উম, আমি শুধু ফলে অ্যাপ্লাই করছি, কারণ হলো পিএইচডি এর অ্যাডমিশন গুলো তো ফলের বাইরে আসলে মানে অ্যাটলিস্ট নিউ ইয়র্কের ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন হয় না ফলের বাইরে, আমি যেটা লক্ষ্য করছি। তো আমরা মূলত ফল 23-র ব্যাপারে কথা বলতেছিলাম। ফল 23-তে হচ্ছে হ্যাঁ, অ্যাপ্লাই, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলেন। হ্যাঁ। তো আমি সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করলাম তখন 3টা ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ হলো আমার। তো আমি আপস্টেট মেডিকেলে আমার মনে হচ্ছিল যে এখানে হয়ে যাবে, এখানে মানে আমার ভাইবা অনেক ভালো হয়। এবং ওরা বলে, মানে ওই গ্রেড কোড আমাকে বলে যে অফার লেটার খুব দ্রুতই আসবে, এরকম একটা কথা বলে যে আমরা এখন অফার লেটার সার্কুলেট করিনি, আহ, তুমি আমাদের লিস্টে আসো, তোমাকে খুব দ্রুত অফার লেটার দেওয়া হবে। তো এরকম বলে যে, তা আমি অনেকটা শিওর ছিলাম যে অফার লেটার আমার চলে আসবে চলে আসবে। কিন্তু পরে যখন আমি দেখি না, ওরা কোনো অফার লেটার পাঠায় না। তো তারপর আমার মনে হয় আসলে কোনো কিছুই মুখের কথা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যতক্ষণ না অফার লেটার হাতে আসে। এবং আরেকটা ব্যাপার হলো, আমি যেটা হয় যে বায়োলজিক্যাল সায়েন্সে কিংবা যেগুলোতে যে অ্যাডমিশনগুলো সাধারণত সেন্ট্রাল অ্যাডমিশন, সেখানে প্রফেসরদের ভূমিকা খুব বেশি, তারা চাইলেই 100% চাইলেই যে নিতে পারে ব্যাপারটা এরকম না। আমি প্রায় অনেক অনেক জায়গাতে আমি মেইল করি এবং অনেক প্রফেসরের সাথে আমার ইন্টারভিউ হয়। প্রায় 5-6 জনের সাথে আমার ইন্টারভিউ, মানে এটা মানে ওয়ান টু ওয়ান প্রফেসরের সাথে ইন্টারভিউ হয়। তার মধ্যে 2জন প্রফেসর আমাকে খুব ইনশিওর করে, হ্যাঁ তারা আমাকে নিতে ইন্টারেস্টেড কিংবা এরকম। 2টা জায়গাতেই সেন্ট্রাল অ্যাডমিশন ছিল এবং 2টা জায়গাতেই আমার অ্যাডমিশন হয়নি। সো আমার মনে হয় সেন্ট্রাল অ্যাডমিশনের ব্যাপারে এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যেগুলো মানে যেগুলো ইনস্টিটিউটে সেন্ট্রাল অ্যাডমিশন এবং খুব স্ট্রংলি সেন্ট্রাল কমিটির হাতেই সবকিছু থাকে, প্রফেসররা সেখানে চাইলেও নিতে পারে না। আমার যেটা মানে ব্যক্তিগত মতামত, এটা আমি জানি না অন্যদের মতামত আলাদা হতে পারে। আর তারপরে আমার হলো, আমি উম, আমি পিএইচডি তে অ্যাপ্লাই করি বাফেলো ইউনিভার্সিটিতে কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।
কিন্তু আমার এখানে আসলে অফার লেটার আসে মাস্টার্সের জন্য। আচ্ছা আচ্ছা। তো পিএইচডির অফার লেটার আসে না। তো আমি ইনিশিয়ালি ভাবি না, আরেকবার অ্যাপ্লাই করব। তো আমি পরে আসলে নানান চিন্তা ভাবনা করে দেখলাম না, আহ, এটা আসলে একটা আবার একটা বছর নষ্ট হবে। উম, আপনি কি অলরেডি তখন ওই ল্যাবেই ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছিলেন? না, আমি তখন অন্য ল্যাবে কাজ, বায়োলজিতে আমার অ্যাডমিশন হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা আমি বায়োলজির যে দুইটা ল্যাবে কাজ করি এবং যাই করি, বায়োলজিতে আমার অ্যাডমিশন হয়নি। আচ্ছা। তো কিন্তু ওই ভলান্টিয়ার ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা কি আপনাকে ওই অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ধরনের এজ দিল, বা মানে কোনো ধরনের সাপোর্ট দিল? না, আমি তো ইঞ্জিনিয়ারিং এ চলে আসলাম আসলে। ওইভাবে ওই কাজগুলো আসলে এখানে খুব একটা ভ্যালু রাখে না। কারণ ওটা বায়োলজিক্যাল সায়েন্সের যে কাজগুলো আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কাজগুলো, এটা তো ডিফারেন্ট কিছুটা। এবং হয়তোবা মানে এক্সপেরিমেন্টাল অ্যাঙ্গেলে কিছু হেল্প করতে পারে, যে আমি এক্সপেরিমেন্টাল কাজের এক্সপিরিয়েন্স আছে, এক্সপেরিমেন্টাল ল্যাবগুলোতে আমি যদি মুভ করতাম তাহলে এটা আমাকে হেল্প করতে হয়তোবা, কিংবা এটা আমার। কিন্তু যেটা হয় ভলেন্টিয়ারি ওয়ার্কে, যেটা সবচেয়ে আমার সুবিধা হয় যে আমি এসওপিতে কিছু লেখার লেখার সুযোগ আসে আমার জন্য, যে আমি এই কাজগুলো করছি অ্যাটলিস্ট। এবং এটা তো আসলে একটু হলেও ভ্যালু ক্রিয়েট করে এসওপিতে। নাহলে আমি বাংলাদেশে যে কাজগুলো করছি সেগুলো তো আসলে ইউএস এর কাজগুলোর স্ট্যান্ডার্ডে না, কিংবা ওই ধরনের ল্যাবে আমার কখনো এক্সেস ছিল না। তো এখানে আমি ওইরকম দুইটা ল্যাবে কাজ করছি, এটা আমার এসওপিতে অনেক কিছু লেখার একটা স্কোপ তৈরি করে, আমার সিভিতেও লেখার স্কোপ তৈরি করে। এই অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা আমাকে হেল্প করছে। তারপরে হলো আমি যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্সে জয়েন করি, তো আমার এক সেমিস্টার পরে আমার প্রফেসর আসলে আগ্রহ দেখায় যে তুমি পিএইচডি করতে চাও কিনা। তো আমি তো বরাবরই পিএইচডি তে আগ্রহ ছিল আমার। So, তারপরে আমরা আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো যে মানে আপনি F2 থেকে যখন F1 এ ক্লাস শুরু করলেন, তার আগে আপনার যে ভিসা প্রসেসিংটা, যে ভিসা কনভার্সনটা, এই হ্যাঁ। বিষয়ে যদি আমাদের একটু ডিটেইলে বলেন যে তো এ- কিভাবে এ- আসলে ওই প্রসেসটা কন্টিনিউ করলেন আপনি? আচ্ছা, তোমরা তো জানো যে বাফেলো ইউনিভার্সিটিতে আসলে মাস্টার্স লেভেলে কোনো ফান্ডিং দেয় না। হ্যাঁ। So, পুরোটাই তো সেলফ ফান্ডিং এ হয়। তো সেলফ ফান্ডিং এ যেটা হয়, যে বাংলাদেশে সেলফ ফান্ডিং এর ভিসা রিজেকশন অনেক হাই। হুম হুম। এইটা আমার কাছে কেন জানি মনে হয়, আমি হয়তো বা মানে ভুল ঠিক জানি না, এটা আমার একটা ধারণা জন্ম নেয়। তো আমি ওই সময় সিদ্ধান্ত নিই যে আমি বাংলাদেশে যাব না, বাংলাদেশে যাব না। আমি চিন্তা করি প্রথমে কানাডাতে যাব। কিন্তু কানাডাতে আমি দেখলাম যে না, কানাডাতে আসলে যেভাবে মানে ওরা ভিসা যেভাবে ইস্যু করে, এটা একটা লম্বা সময়ের প্রসেস, এবং অনেক দিন আমাকে টরন্টোতে থাকতে হবে ভিসা সাবমিট করার পরে, কারণ আমি যতক্ষণ না পাসপোর্ট রিটার্ন পাবো ততক্ষণ আমি ইউএসএ আসতে পারবো না। তারপরে আমি আসলে চেষ্টা করি যে মেক্সিকোতে মেক্সিকোতে যাওয়ার জন্য। তো মেক্সিকোতে আমি যেটা ইনফরমেশন অনেক কিছু নিয়ে দেখি যে মেক্সিকোতে খুব ইজি। মেক্সিকোতে তোমার যেদিন তুমি ভিসা সাবমিট করবা, তার একদিন কিংবা 2 দিনের মধ্যে পাসপোর্ট রিটার্ন করে দিবে, এবং ভিসা রিজেকশন রেশিও খুবই কম। তখন আমি মেক্সিকো চুজ করি। এবং মেক্সিকোতে অনেকগুলো সেন্টার, যেমন প্রায় মনে হয় 13-14টা সেন্টার, এইরকম ইউএস এম্বাসির ভিসা ইন্টারভিউ সেন্টার। তো আমি যেটাতে সবচেয়ে আমি মনে হয় গুয়াদালাহারা নামে একটা জায়গা আছে, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট পাই। এবং আহ, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি ওইখানে যাওয়ার জন্য একটা এজেন্সি, মানে এটা মনে হয় একটা ইন্ডিয়ান একটা এজেন্সি সার্ভিসের মতো। ওরা সব ধরনের একটা প্যাকেজ অফার করে। প্যাকেজটা এরকম, এয়ারপোর্ট থেকে আমাকে তুলবে, আমাকে হোটেলে নিয়ে যাবে, আমাকে আবার ইন্টারভিউ এর যত কিছু আছে সবকিছু ওরা নিয়ে যাবে। এবং মানে যত ধরনের মানে আমার মুভমেন্ট আছে ওরা সব আমাকে একজন গাইড দিয়ে, এবং আমাকে একটা গাড়ি দিয়ে আমাকে হেল্প করবে এবং আসা ওখানে পর্যন্ত। কতদিনের মতো ভাই আপনাকে স্টে করতে হয়েছিল? আমার স্টে করতে হচ্ছে 6 দিন। এই আমি 6 দিন আমার স্টে করার একটা কারণ হলো, আমি একটু মেক্সিকো যেহেতু গেলাম, একটু আশেপাশে ঘুরেও দেখছি, এই কারণে আসলে স্টে করা। So, কিন্তু অনেকেই হয় 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে চলে আসছে, এরকম আর কি। এ, আমি এই জন্য আমি একটু ঘুরেও দেখছি অনেক জায়গাতে, ঘুরে তারপরে আসছি, এই জন্য আমার 6 দিনের মতো লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যেদিন আমার ইন্টারভিউ ছিল
ওই দিন আমাকে ওরা জিজ্ঞেস করছে যে তোমার ফ্লাইট কবে। তো আমি বলছি আমার ফ্লাইট আগামীকাল। আহ, আগামীকাল আমার ফ্লাইট। ওরা বলছে ও তাই। তো আমার অ্যাকচুয়ালি ওই দিন ফ্লাইট ছিল না, আমি এমনি বলছি আসলে। তো ওরা বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বিকালে এখান থেকে এসে পাসপোর্ট নিয়ে যাও। হুম। আমি অবাক হয়েছি যে মানে আমি তখন ইন্টারভিউ দিছি, তখন অলরেডি 12টা হয়ে গেছে, এবং ওরা আমাকে পাসপোর্ট কালেকশনের টাইম দিছে বিকাল 3টার সময়। তো এইরকম ফাস্ট আসলে ওইখানে আসলে ভিসা পাওয়া এবং ইন্টারভিউ প্রসেসটা খুব স্মুথ। মানে আর বাংলাদেশের এই যদি এখান থেকে স্টার্ট করা থেকে মানে এফ ওয়ান এ ট্রান্সফার করার ভিসা প্রসেস স্টার্ট করা থেকে আপনার এই ভিসা পাওয়া পর্যন্ত কি অ্যামাউন্টের টাইম লাগছে টোটাল? মানে আহ, আমার তোমার অ্যাপয়েন্টমেন্ট আমি জুন মাসে নেই, এবং জুলাইয়ে হলো আমি মেক্সিকো যাই। জুলাইয়ে মেক্সিকো যাওয়ার পরে আমার আমি জুলাইয়ের লাস্ট লাস্ট ডেতে মনে হয় জুলাই 29 কি 30 তারিখে মেক্সিকো যাই, এবং অগস্টের 4 তারিখে আমি ব্যাক করি। এই অলমোস্ট মানে লেস দেন 2 মান্থস এর মধ্যে আপনার হ্যাঁ সবকিছু হয়ে গেছে। হ্যাঁ এই প্রসেসটা কি ভাই আপনি চাইলে ইউএসএ তে করতে পারতেন পুরো প্রসেসটা? হ্যাঁ, ইউএসএ তে করতে পারতাম। ইউএসএ তে ওই বছরই প্রথম হলো প্রিমিয়াম সার্ভিস অফার করে। তো আচ্ছা। প্রিমিয়াম সার্ভিসের কস্ট ছিল প্রায় $2500 মতো। আমার ইউএসসিএস কে দিতে হবে $2000, লয়ারকে দিতে হবে $500। তো আর একটা সমস্যা হলো আলটিমেটলি আমি যদি কখনো বাংলাদেশ কিংবা ইউএস এর বাইরে যাই, তাহলে আমাকে আবার সেই এম্বাসি ফেস করতেই হবে। কারণ আমাকে আমার বাইরে যেতে হলে, আমাকে এন্ট্রি নিতে হলে ভিসা স্ট্যাম্প করে আমাকে এন্ট্রি নিতে হবে। তো এই দুইটা ব্যাপার মানে যেহেতু আমি আমার এই পরিমাণ টাকা আমাকে পে করতেই হচ্ছে, এই চিন্তাধারা থেকে আমি আসলে এখানে করি নাই, কিন্তু এখানে করার সুযোগ ছিল। ভাই আচ্ছা, তাহলে সো অ্যাকসেপ্টেন্স হওয়ার পরেও আপনার তাহলে আবার দেশের বাইরে যেতে হতো কারণ স্ট্যাম্পটা লাগানোর জন্য, তাই তো? হ্যাঁ, দেশের বাইরে মানে আমি যদি না চাই, আমি যদি কখনোই মুভ করবো না, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি যদি আমার হোম কান্ট্রি ভিজিট করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি আবার এন্ট্রি নিতে চাই ইউএসএ তে, সেই ক্ষেত্রে আমাকে ভিসা স্টাম্প নিয়ে এন্ট্রি নিতে হবে। So, এই যে আমরা যে F2 to F1 যে ট্রান্সফার করলাম স্ট্যাটাস, তখন এটা আর ভ্যালিড থাকবে না। এই অ্যাকসেপ্টেন্স হওয়ার পরে কি আপনি কি আপনার স্টাডিটা স্টার্ট করতে পারতেন মানে দেশের বাইরে না গেলে? হ্যাঁ, স্টার্ট করতে পারতাম, কিন্তু এখানে আরেকটা লুপ হোল। ছোট আমি এটা মানে ওই সময় এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম। এখানে আরেকটা সমস্যা আছে। আমি যদি কোনো কারণে অগাস্টের আগে ইউএসসিএস থেকে অ্যাপ্রুভাল না পাই, সেই ক্ষেত্রে আমার যেটা হবে যে আমি 13 ক্রেডিট রেজিস্ট্রেশন করতে পারবো না। তো আমাকে 13 ক্রেডিটের নিচে নিতে হবে। ফুল টাইম করতে পারবেন না তখন টাইম আপনাকে? করতে পারবো না, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা যাদের আরো ফান্ডিং আছে, যাদের আরো পেমেন্ট রিলেটেড ইস্যু আছে, তারা তারা আরো বেশি সমস্যার সম্মুখীন হতে পারে। তাদের যদি অগাস্টের আগে না হয়, তারা তো সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ভাই, কস্টিং এর ব্যাপারটা যেহেতু মেনশন করছিলেন, তো আপনার মেক্সিকোতে আসলে টোটাল ফুল প্রসেসিং এ আপনার কত টাকার মতো খরচ হয়েছে? মেক্সিকোতে আসলে খুব বেশি টাকা খরচ হয়নি, কারণ হলো ফ্লাইট ছিল এরকম চিপার, $260 মতো ফ্লাইট ছিল। আর হলো এই এজেন্সিকে আমার দিতে হয়েছে $200, $238। ওরা পুরা সার্ভিস সবকিছু করার জন্য আমাকে। আর হোটেল ভাড়া লিটারেলি আমি 7 দিনে হোটেল ভাড়া ছিল মনে হয় $300 আর এরকম এর আশেপাশে। তো টেকনিক্যালি আপনি $1000 মধ্যে ফুল প্রসেসটা কমপ্লিট করতে হ্যাঁ, পারেন। $1000 $1200 হবে ওখানে। ওখানে খাবার দাবার অনেকটা চিপ। মানে ওখানে সবকিছুই মোটামুটি আমার কাছে চিপ মনে হয়েছে। মানে মানে বাংলাদেশে যেরকম রেটে আমরা সবকিছু খাই কিংবা চলাচল করি, কাছাকাছি এখানে মেক্সিকোতে। এন্ড এটা আমরা বলতেছি 2023-এর ঘটনা, কিন্তু এখন লাস্ট 2 ইয়ার্স এ মানে সিচুয়েশন কতটুকু চেঞ্জ হতে পারে, বা এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা আপনার, বা রিসেন্ট কেউ করছে আপনার থেকে আইডিয়া নিচ্ছে, এরকম কেউ আছে? না, আমার সাথে আসলে কারো এভাবে কথা হয়নি। তবে অনেক মানুষ যায়, এটা হলো আমি যাওয়ার পরে বুঝতে পারছি। ওই শহরে এরকম এখানে তো 14টা শহর, ওই শহরে আমরা প্রায় 6 জন যাই। সবাই F2? সবাই F2 to F1 কনভার্ট হওয়ার জন্য 6 জন যায়। তো তার মধ্যে আমার হলো কি বলে এরকম আমরা সবার ওই পরিচয় হলো ওই সার্ভিসের মাধ্যমে। তো ওই ফেসবুক? সার্ভিসে এত মানুষকে আমি দেখছি যাওয়া,
আমার মনে হয় যে অনেক মানুষ মেক্সিকো যায়, অনেক। কারণ চিপার, এবং আরেকটা যেটা ধারণা যে মানুষ, মুভিতে আমরা যেটা দেখি মেক্সিকো অনেক ডেঞ্জারাস শহর, বাস্তবে আমার কাছে ওদের মানুষজনকে আসলে খুব ভালো লাগছে। মনে হয়েছে যে ওরা আসলে এরকম না, ওরা অনেকটা সহজ সরল টাইপের মানুষ আমার কাছে মনে হয়েছে। আমি জানি না আসলে বাস্তবতা কি। ভালো লাগছে আসলে, বাংলাদেশ বাংলাদেশ একটা ভাইব আছে মেক্সিকোতে। মেক্সিকোতে ভিসার ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে মানে মজাদার ব্যাপার হয়েছে, মেক্সিকোতে ইউএস, আমাদের ইউএস এম্বাসিতে গেলে কি হয়, বিশাল চেক আপ, মানে চেক টেক করে, অনেক প্রসিডিওর আছে, ফাইল নিয়ে যেতে দেয় না, এই করে ওই করে। মেক্সিকোতে ইউএস এম্বাসিতে ব্যাপারটা হলো এরকম, অনেকটা বাংলাদেশে যেমন ইন্ডিয়ান এম্বাসিতে লাইন ধরে দাঁড়ায় যার কার কিসের কখন অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। মানুষ আর মানুষ, কোন এত কাউন্টার, কে কোথায় কি হচ্ছে, মানে অনেক মানুষজন আসলে, মানে এত মানুষকে ভিসা ইস্যু করতেছে ওখানে। বাংলাদেশে যেটা আসলে মানে খুবই কম সংখ্যক মানুষ এবং অনেক স্ট্রিক্টলি অনেক কিছু করে। কিন্তু মেক্সিকোতে আসলে খুব ফ্লেক্সিবল আমার কাছে মনে হয়েছে ওরা, মানে ভিসা অফিসে, এবং ওখানে কোনো আমরা ছবিও তুলতে হয় না, ছবি ওরাই তোলে, ওরা ছবি তুলে দেয়, সবকিছু ওরাই করে দেয়। আচ্ছা ভাই, যদি এখন আমাদেরকে একটু আপনার নেক্সট প্ল্যানটা কি শেয়ার করতেন? নেক্সট প্ল্যান বলতে আপাতত পিএইচডি শেষ করা। তো পিএইচডি শেষ করার পরে অ্যাজ ইউজুয়াল আসলে আমার আগ্রহ, মানে এখনো আমি পাশ করার পর থেকে আমার পুরো কাজটাই চোখ নিয়ে, আমি চোখের সাথেই আছি বিভিন্ন ধরনের জবে। তো আমার ইচ্ছা কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোনো আর এন ডি সেকশনে, চোখ রিলেটেড অবশ্যই, অফথালমিক রিলেটেড কোনো আর এন ডি সেকশনে জয়েন করা। আহ, এখন আগে পিএইচডি। এক্ষেত্রে ভাই, ভাইয়ের তো যেহেতু আপনি বলেন আপনার প্রিভিয়াস ব্যাচেলার্স মাস্টার্স দেশে ছিল ফার্মেসি রিলেটেড, আপনার এখানে কোনো ট্রান্সফারেবল স্কিলস ছিল যেগুলো আপনার মনে করেন যে আপনি যেহেতু এখন অন্য একটা, আমি জানি না কতটুকু রিলেশন আছে আপনার কারেন্ট পিএইচডির সাবজেক্টের সাথে আগের ফার্মেসি, বাট হলো মানে এখানে আপনার থট প্রসেসটা কিভাবে কাজ করছে আই গেস, ওর এই রিলেশনটা কিরকম আপনার প্রিভিয়াস সাবজেক্টের সাথে এখনকার সাবজেক্টের? আচ্ছা, সাবজেক্টের কোনো কিছু আমার আসলে জবের সাথে রিলেটেড না। যেমন বলি, আমি ফার্মাসিতে যেটা পড়ছি, বাংলাদেশে আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা তো ওয়ান কাইন্ড অফ, মানে প্রোডাকশন ফার্মাসিস্ট সবাই, মানে ম্যানুফ্যাকচারিং কিংবা এই রিলেটেড। আর এন ডি সেকশন তো বাংলাদেশে ওইভাবে কাজ করে না। তো ফার্মাসির আর একটা সেকশন হলো মার্কেটিং, যেটা বাংলাদেশের মানে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো এটা মার্কেটিং টিম থাকে, তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলে। তো আমার প্রথম কাজের এক্সপিরিয়েন্স ছিল ওয়ান কাইন্ড অফ মার্কেটিং রিলেটেড, মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সেটা সোললি কোনো ফার্মাসিউটিক্যালের সাথে কিছুই না, মানে কোনো কিছুই কানেক্টেড না। এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, কিংবা বাংলাদেশে আসলে যেটা কমন প্র্যাকটিস হয়, কি ধরনের গিফট যাবে ডক্টরের কাছে, কিংবা এগুলো সিলেক্ট করা। এবং ওটা যেহেতু ইম্পোর্ট বেস কোম্পানি ছিল প্রথম জবটা আমার, তো এবং বাইরের কিছু ফার্মাসিউটিক্যালের সাথে যোগাযোগ করা, যে বিভিন্ন মেডিসিনের ব্যাপারে। তারপরের জবটাতে আবার আমার আর এক ধরনের একটা এক্সপিরিয়েন্স, সেটা হলো, এটা ছিল মানে একটা সার্জিক্যাল, মূলত ওরা মানে বাংলাদেশে ওরা অপারেশন যেটা কন্টিনিউ করে সেটা হলো সার্জিক্যাল রিলেটেড। আচ্ছা। তো ওখানে আমি ছিলাম হলো ভিট্রিওরেটিনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, যারা ওই ভিট্রিওরেটিনার ওদের ইকুইপমেন্ট, সার্জিক্যাল মেশিন আছে এবং ওদের ট্রেনিং প্রসিডিউর আছে, এইটা অপারেট করা, এই ট্রেনিং এর সাথে ডক্টরদের এঙ্গেজ করা, এটা একটা কাজ ছিল। তো তারপরে যখন আমি হলো এইটাতে আমি আসলে রেটিনা সম্পর্কে কিংবা এই সম্পর্কে কিছু নলেজ গ্যাদার করি, এবং দুইটা জবে আমি মানে এই চোখের বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর সম্পর্কে নলেজ গেইন করি। তো আমার যেটা গ্র্যাজুয়েশন লেভেলে, এটার কোনো কিছুই আমাকে, মানে আমার কাজের সাথে একদমই কোনো রিলেটেড না। আমার কাজটা এখন সম্পূর্ণ আলাদা। আমার তো ম্যাথমেটিক্যাল মডেলিং, কিন্তু যেটা আমাকে হেল্প করে সেটা হলো যে আমি অ্যানাটমি সম্পর্কে যে একটু হলেও নলেজ রাখি, এটা আমাকে ইনিশিয়ালি হেল্প
মানে হেল্প করছে জান, মানে বুঝতে যে আমাকে এটা নিয়ে আলাদা করে পড়তে হয়নি, অ্যানাটমি নিয়ে, চোখের অ্যানাটমি নিয়ে, কিংবা আমি অনেক ফিজিওলজি গুলো জানি আসলে কে কিভাবে কাজ করে, কিংবা কিভাবে কোনো কিছু এটাকে ইম্প্যাক্ট করে। তো এগুলো আমি হেল্প, মানে কি বলে, ইনিশিয়ালি আমার একটা বুঝতে সুবিধা হয়েছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকার কারণে। ভাই মানে রিসার্চের প্রতি ভালো লাগাটা কি তখন থেকেই জন্মায়, নাকি মাস্টার্সে আপনি যখন এসে ভলান্টারি কাজ করলেন ইউবিতে তখন আপনার রিসার্চের প্রতি একটা আহ, ভালো লাগা আসে, অ্যান্ড দেন পিএইচডির প্রতি মোটিভেশনটা আসে? পিএইচডির প্রতি মোটিভেশন যদি বলো, এটা একটা স্বপ্ন ছিল। ওকে। এটা স্বপ্ন ছিল মানে কি বলে, আন্ডারগ্রেড থেকে, মানে একেবারে যখন আহ, আমি মানে অনার্স সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে, তখন হলো হলো আমাদের একজন স্যার ছিলেন, উনি মারা গেছেন আসলে 1 বছর আগে, প্রফেসর ডক্টর রহমতুল্লাহ। তো স্যারের সাথে আসলে স্যার বিভিন্ন গল্প করতেন, স্যারের কাছে গিয়ে বসে থাকলে আমরা ঘন্টার পর ঘন্টা স্যারের বসে থাকতাম। স্যার এরকম গবেষণা নিয়ে অনেক কথাবার্তা বলতেন, ওনার আগের এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, উনি অনেক ইন্সপায়ার করতেন যে এ ধরনের কাজের প্রতি। তখন থেকে আসলে খুব হয় না যে মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে হ্যাঁ, কোনো একদিন এই ধরনের কাজ করব। আসলে শুরুর দিকে যেটা হয়, শুরুর দিকে তো আমরা এত ডিটেল বুঝি না গবেষণার, শুরুর দিকে আমরা যে বিশাল পরিবর্তন করে ফেলবো, বিশাল কিছু আবিষ্কার করে ফেলবো, এইরকম একটা ধারণা প্রথমে আন্ডারগ্রেডে জন্মায় যে যেটা একটা মানুষের জন্য অনেক হেল্পফুল হবে, এরকম কিছু করব। তো আগে তো মানে গবেষণার মূল উৎসাহ ছিল হলো বিশাল কিছু আবিষ্কার করব। পরে আসলে সেখান থেকেই কখনোই আসলে লক্ষ্য পরিবর্তন করিনি আমরা দুইজনেই। তো আমরা আন্ডারগ্রেড থেকে এই চেষ্টা চালায় যাই, স্যারের সাথে আমাদের কিছু পাবলিকেশনও হয়, এবং তারপরে ওই যে আগ্রহটা, তারপরে আইএলটিএস দেওয়া, জিআরই দেওয়া, এবং জবে যাওয়ার পরেও যেটা হতো, আমি অফিস থেকে ঠিক বেরোয় সরাসরি চলে যেতাম হলো আমাদের ভার্সিটিতে। তখনও স্যার অনেক, মানে প্রায় সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত থাকতো। তো আমি অফিস থেকে বেরোয় স্যারের ওখানে যেতাম, এই স্যার, এবং যে কোনো সপ্তাহে ছুটির দিনে স্যারের সাথে গিয়ে আড্ডা দেওয়া, স্যারের সাথে কথা বলা, এটা একটা কমন ইচ্ছা ছিল, যাতে কিছু জানতে পারি, কিছু শিখতে পারি। তো এই আগ্রহটা আসলে এখনো আছে, দেখা এখন ভবিষ্যতের ব্যাপার তো জানি না। হ্যাঁ, আপনি যখন মানে মাস্টার্সে যখন 2023-এর ফলে অ্যাডমিশন নিলেন, আপু কি তার আগেই টেক্সাসে মুভ করে নাকি এর পরে মুভ করে? এরপরে এটা একটা আরেকটা হলো কি বলে, মানে খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তো আমি এদিকে অ্যাডমিশন নিয়ে নিই বাফেলো ইউনিভার্সিটিতে, এবং সুমার ওই সময়টা, সুমা আসলে একটা মানে একটা ডিপার্টমেন্টের একটা ঝামেলার কারণে পিএইচডি থেকে মাস্টার্সে আসে ও। আবার এখন মানে ওকে ওকে বলা হয় যে তুমি আপাতত আসো, তোমাকে তুমি আবার যখন চাও আবার ব্যাক করতে পারবা, কারণ ওর প্রফেসর রিটায়ারমেন্টে যাচ্ছিল এই কারণে। পরে এখন যখন ও আবার বলে যে আমি মাস্টার্স থেকে পিএইচডিতে যাব, আসলে ও ওর প্রফেসর পিটিশন করে ওর হয়ে যে ওকে আবার মাস্টার্স থেকে পিএইচডিতে দেওয়া হোক। তখন ডিপার্টমেন্ট বলে না, আমরা তো এভাবে করতে পারবো না, অ্যাডমিশন কমিটি একে হলো, অ্যাডমিশন কমিটির কনসার্ন লাগবে, আমাদের একটা মিটিং করতে হবে। তো এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, কারো মুখের কথাতে, সে গ্র্যাজুয়েট ডিরেক্টর যতই মুখে মিষ্টি কথা বলুক, এই ধরনের ট্র্যাপে কোনোভাবেই পড়া যাবে না। কোনোভাবেই, যত ধরনেরই ওরা প্রলোভন দিক এবং যত ধরনেরই কথা বলুক, এই ধরনের ট্র্যাপে পড়লে ওরা যে কোনো সময়, লিখিতর বাইরে যে কোনো সময় ওরা এটা ভুলে যাবে। চেঞ্জ করবে? তো তারপরে সুমাকে কন্টিনিউয়াসলি ওরা মানে কি বলে, ঘোরাতে থাকে, হ্যাঁ ডিসিশন জানানো হবে, ডিসিশন জানানো হবে। আমরা শিওর ছিলাম যে হ্যাঁ সুমার তো এখানেই থাকবে, আমরা কই যাবে, পিএইচডি করবে, আমি মাস্টার্স করবো। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল মাস্টার্স হওয়াতে খুশি ছিলাম আমরা, যে সুমার তখন অলরেডি 2 বছর কমপ্লিট হয়ে গেছে, 2 বছর হয়তো পিএইচডি হয়ে যাবে, আর আমার 2 বছরের মধ্যে মাস্টার্স হয়ে যাবে, আমরা নতুন কোনো শহরে মুভ করব। তো যেটা হয়, আমি যখন অ্যাডমিশন নিয়ে ফেলি এবং সবকিছু সিদ্ধান্ত নিই বাফেলোতে আমি কন্টিনিউ করব মাস্টার্সে, তারপরে আমরা জানতে পারি যে সুমার আসলে এখানে মাস্টার্স নিয়ে চলে যেতে হবে। তো সুমা মুভ করে অগাস্টে, তোমার বেলোর ইউনিভার্সিটিতে মুভ করে।
এবং যখন ভার্সিটি থেকে জানায় আসলে, তখন আশেপাশে আর অ্যাপ্লাই করার কোনো জায়গা ছিল না। তখন অ্যাপ্লাই করার অলরেডি ডেডলাইন চলে গেছে বেশিরভাগ ভার্সিটিতে। তো এই জন্যই আসলে দূর দূরান্তে যেখানে ডেট আছে, যারা ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত এরকম, এই ফেব্রুয়ারি 31 তারিখ পর্যন্ত পিএইচডি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে, সেগুলো জায়গাতে অ্যাপ্লাই করতে হয়। এটা আগে জানলে হয়তো বা কাছের ইউনিভার্সিটিগুলোতে থাকলে আরো সুবিধা হতো আমাদের জন্য, কিন্তু ব্যাড লাক। আচ্ছা ভাই, একটা আই গেস রিয়েলিটি চেক হলো যে আপনাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিটা একটু যদি বলেন, ইউএসএ তে আসার আগে কিভাবে কি চিন্তা করছিলেন, আর এখন অলমোস্ট 3 বছর পার হয়ে গেল, তাই তো? চার আহ, বছর 4 বছর হয়ে গেল। সো এই 4 বছরের পর আপনার আই গেস ইউএসএ সম্পর্কে ধারণাটা কিরকম? আমরা যে পরিমাণ পড়াশোনা কিংবা পরিশ্রম ইউএসতে করি, এই পরিমাণ পড়াশোনা যদি আমরা বাংলাদেশে করতাম, তাহলে আমাদের বাংলাদেশের সরকারি চাকরি হয়ে যেত। আমরা হলো কি বলে, এবং না হলে আমরা বাংলাদেশে আরো ভালো কিছু করার সুযোগ ছিল। তা আমরা এই পরিমাণ পরিশ্রম করে বাংলাদেশে ভালো কিছু করতে পারতাম। কিন্তু এইখানে যেটা হলো যে, যে মানে এই পরিশ্রমটা যেটা হয় এখানে অভ্যস্ত, মানে প্রথম দিকে খুবই ইরিটেটিং লাগে যে এত কাজকর্ম এত কিছু। এখন অবশ্য মন অনেকটা কি বলে মেনে নিছে যে ব্যাপারটা এরকম, এখানে এইভাবেই ফাংশনিং করে। তবে বাংলাদেশ থেকে যত সহজ ইউএসএ লাইফ মনে হয় এবং যেরকম ছবির মতো মনে হয়, এখানে আর বাস্তবতা তার চেয়ে অনেক বেশি টাফ, অনেক বেশি ফাইট করতে হয়। এবং যেটা বেশিরভাগ মানুষই মানতে চায় না, এবং পরিবারের সদস্যরাও হয়তো বা মানে বুঝবেই না যে এটা আমরা এখানে আসলে আমরা কি পরিমাণ ফাইট করতে হয় আমাদের। প্রত্যেকদিন টিকে থাকার জন্য ফাইট, এরকম না আমরা ফাইট করতেছি একেবারে অনেক বড় কিছু অর্জন মানে করার জন্য। টিকে থাকার জন্য আমাদের ফাইট করতে হচ্ছে প্রত্যেকদিন। আপনার কি মনে হয় এটা আসলে একটা ল্যান্ড অফ অপরচুনিটি? ইজ দিস এ ফেয়ার কান্ট্রি? মানে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পজিশনে অনেকভাবে অনেক লোক নিয়োগ হয় চাকরির ক্ষেত্রে, এখানে অনেক অ্যাডভান্টেজ থাকে। ইউনিভার্সিটিতে হয়তো যারা ফিনান্সিয়ালি মোর স্টেবল ওরা অনেক মানে অ্যাডভান্টেজেস থাকে। এখানে ইউএস এর ক্ষেত্রে আপনার কি মনে হয় এটা মোর ফেয়ার টু দ্য পিপল? যদি মানে লিস্ট উইল থাকে এবং ডিটারমেন্ট থাকে, তাহলে সে হয়তো একটা ভালো জায়গায় যেতে পারবে, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, এইটা এইটা আমার ইউএস এর সবচেয়ে ভালো দিক লাগে, যে এইখানে যেমন সবকিছু অন্যভাবে চিন্তা করা হয়। যেমন আমাদের আমরা বাংলাদেশে যেভাবে চিন্তা করি যে একটা চাকরির ক্ষেত্রে সুযোগের চেয়েও, যেমন সুযোগ পেতে হলে প্রথমে আমাদের বিভিন্ন ধরনের যোগাযোগ রাখতে হয়। এবং আমরা একটা জব পাওয়ার জন্য বাংলাদেশে অনেকেই, বেশিরভাগই রেফারেন্সে জব হয়। এবং ওইভাবে যে একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয় খুবই, দেখা যাচ্ছে যে একজন আনকোয়ালিফাইড লোককে জব দিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রেই, শুধু ভালো পরিচয় আছে বলে, কোম্পানিতে সিওর সাথে পরিচয় আছে কিংবা এমডির সাথে পরিচয় আছে, এই কারণে। ইউএসএ তে আমার কাছে মনে হয় কেউ যদি পরিশ্রম করে, সে যদি মেধাবী হয়, তাকে কারো কাছে গিয়ে এই রকম মানে এই রকম মানে কি বলে, মানে পড়ে যেতে হবে না যে হ্যাঁ। আর এখানে মানে মানে ভালোভাবে যে জবের যে মানে সুযোগ, এত এত ধরনের কোম্পানি এবং এত ধরনের মানে আমরা যে ধরনের জব করতে চাচ্ছি সেটাই এখানে আছে, কিংবা সেটাতেই ভালো করার সুযোগ আছে, সেটা যে যার যেটা ইচ্ছা হোক। বাংলাদেশে এই সুযোগটাই নাই। আমি সাপোজ চিন্তা করলাম যে আমি আমি একজন গবেষক হব। তো প্রথমে আমি অ্যাপ্লাই করলে বাংলাদেশে যেটা কথার সম্মুখীন হব, তুমি কি ঢাকা ভার্সিটি থেকে পড়ছো, তুমি কি এসএসসি তে গোল্ডেন 5 পাইছো, তো তুমি তো একটাও পাও নাই। তো তাহলে কি হবে, তোমাকে, তুমি তো যোগ্যই না। তো আমাকে ওই সুযোগটাই দেওয়া হবে না, আমাকে শুধু অতীতে আমার কি সফলতা এটার ভিত্তিতে আমাকে জাজ করা হবে। এখন আমি আমার ভিতরে কি পটেনশিয়ালিটি আছে এটা জাজ করার কোনো ইচ্ছা কিংবা এই সুযোগটা দেওয়ার কোনো ইচ্ছাই বাংলাদেশে থাকে না কোম্পানিগুলোর। কিন্তু এইখানে ব্যাপারটা আসলে আমার মনে হয় না এইভাবে জাজ করা হয়। আমার মনে হয় এখানে সবাইকে একটা সুযোগ দেওয়া হয়। তার যেমন আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কোনোদিনই পড়াশোনা করিনি, আমার ফার্মাসিতে। তো আমি যদি বাংলাদেশে চিন্তা করতাম যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো, তো আমার তো এই সুযোগ ছিলই না কখনো। তো আমার কাছে মনে হয় এইখানে আসলে সুযোগ অনেক বেশি।
সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, যে কোনো ইচ্ছাতে হতে পারে। মানুষের এখানে পরিশ্রমের মানসিকতা থাকলে সফলতা আসবে এখানে। আমি মেনলি জানতে চাচ্ছিলাম যে যদি F2 থেকে F1 কনভার্সনটা না হইতো, তাহলে আপনার কোনো অল্টারনেট প্ল্যান ছিল কিনা? যে আমি এই মানে যখন আপনি দেশ থেকে আসলেন, আপনি তো তখন থেকে প্রি ডিটারমাইন্ড ছিলেন যে আপনি মাস্টার্স বা পিএইচডি তে কন্টিনিউ করবেন। যদি সেটা না হইতো, তাহলে ইন দ্যাট কেস আপনার কোনো অল্টারনেট প্ল্যান ছিল কিনা? আসলে এখানে কোনো প্ল্যান করেই তো F2 তে আর কিছু করার সুযোগ নেই ভলেন্টিয়ারি কাজের বাইরে। কিংবা যেটা হয় যে গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ না গ্রিন কার্ড পাচ্ছি ততক্ষণ কোনো জব করা যাবে না। তবে আমি মাঝে একবার চিন্তা করছিলাম যে উম, এখানে আইটির কিছু কোর্স করা যায়, যেটা মনে হয় মানে ইন্ডিয়া থেকে মানুষ করে, কিংবা মানে অনলাইনে অনলাইন ভিত্তিতে অনেক কিছু জায়গা থেকে করা যায়। এবং এটা ক্রেডিট ক্রেডিট কিংবা কোনো ডিগ্রি না, এরকম অনলাইনে সফটওয়্যার টেস্টার কিংবা এই টাইপের অনেক কিছুই করা যায়, 6 মাস 1 বছরের এরকম কোর্স থাকে। আমি ওইটা করারও চিন্তা ভাবনা ছিল আমার, যে যদি মানে এদিকে নাই হয় তাহলে আমি ওটা করলাম। পরে যখন আমাদের, যখনই 1-2 বছর পরে কিংবা 5 বছর পরে যখনই আমাদের গ্রিন কার্ড হোক, তখন আমি ইমিডিয়েট আইটি জবে শিফট করতে পারবো। এটা আমার একটা ইচ্ছা ছিল, আহ, এই এই ধরনের কোর্স করার, আইটি রিলেটেড। এটা মনে হয় না স্ট্যাটাসের সাথে কোনো সমস্যা মানে তৈরি করবে। কেউ যদি চায় যে আইটি আইটি রিলেটেড কোর্স করে রাখার জন্য, তারা করতে পারবে। এবং আমাদের বুট ক্যাম্পগুলোতে হয়, বুট ক্যাম্পগুলোতে যেটা ছিল মানে একটু এক্সপেন্সিভ ছিল মনে হয়। বাফেলো ইউনিভার্সিটি অফার করে এবং অনেক ইউনিভার্সিটি অফার করে। তো ওইটা মনে হয় ইভেন 9 মান্থ কিংবা এরকম, ওইটাও করা যায়। তো ওইটা করারও ইচ্ছা ছিল, কিন্তু আসলে ফিনান্সিয়ালি ওই পরিমাণ টাকা না থাকার কারণে আমি ওটাতে চিন্তা ভাবনা করিনি। কিন্তু আমি ওই ইন্ডিয়ান যে ট্রেনিং গুলো হয় ওটাতে খুব মানে করার প্ল্যান ছিল আমার। বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাচ্চারা স্কুলে যেতে পারবে, বাচ্চারা সবকিছু করতে পারবে। কিন্তু সমস্যা হলো যারা অ্যাডাল্ট, তারা আসলে জব করতে পারবে না, তাদের এই ধরনের পড়াশোনাতেই ইনভলভ হতে হবে। কিন্তু কারো কাছে যদি এনাফ এনাফ টাকা থাকে, যদি টাকা থাকে, সে সময় নষ্ট না করে শুরুতেই কিছু ক্রেডিট যদি কোনো ডিপার্টমেন্টে নিতে চায়, সে নিতে পারবে। তারপরে যদি ওই ডিপার্টমেন্টে তার অ্যাডমিশন হয় কিংবা অন্য কোথাও যদি অ্যাডমিশন হয়, সে কিন্তু ওই কোর্সগুলো পরে ট্রান্সফার করতে পারবে এবং পরে ডিগ্রিতে কনভার্ট করতে পারবে। এটা বাফেলো ইউনিভার্সিটিতেও আমি অনেকগুলো দেখছি যে আহ, এরকম অনেকগুলো কোর্স করা যায়, যারা চাইলে নিতে পারবে, এরকম কোর্স অনেকগুলো অফার করা হয়। মানে সেলফ ফাইন্যান্সিং, হ্যাঁ, কিন্তু ওই যে ফিনান্সিয়ালি ওই স্ট্রং স্ট্যাবিলিটিটা দরকার। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একটা কোর্স নিতে হলেও তো আমাকে 4 ক্রেডিটের টাকা পে করতে হবে, কিংবা 3 ক্রেডিট তো মিনিমাম পে করতে হবে। তো হুম। এইখানে আসলে সমস্যাটা টাকাতেই সব সমস্যা। আরেকটা ব্যাপার ভাই, মানে কোনোভাবে কি ধরেন H1B তে কনভার্ট করার কোনো ওয়ে ছিল কিনা, যে কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে সেই ক্ষেত্রে এই দিকটা কি এক্সপ্লোর করছিলেন কিনা? আমি আমি যে অ্যালকনে ছিলাম, আমি অ্যালকনে অনেকগুলো জবে অ্যাপ্লাই করি। আমি যে কোনো, যেহেতু আমি অ্যালকনে আগে ছিলাম, তো অ্যালকনের কোনো জব অফার আসলে আমি ওখানে অ্যাপ্লাই করতাম। এবং আমি আরো বেশ কিছু কোম্পানিতে লিঙ্কডইনে অ্যাপ্লাই করছি, কিন্তু কখনো আসলে ওইভাবে রেসপন্স আসেনি। তো আপনি জব অফার পেলে H1B টাইপের জিএর জন্য, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, জব অফার তো মানে ওইখানে যে স্পন্সরশিপ লাগবে কিনা যে অপশনটা থাকে অ্যাপ্লাই করার সময়, ওটা আমি অলওয়েজ সিলেক্ট করতাম যে হ্যাঁ স্পন্সরশিপ লাগবে। তো আমি কখনো আসলে কোনো ইন্টারভিউ কলও পাইনি, আমি বেশ কিছু অ্যাপ্লাই করছি, কিন্তু আমি কখনো আসলে হয়তো বা আরো চেষ্টা করলে, যারা কেউ যদি অনেক বেশি চেষ্টা করে, তাদের হয়তো বা সুযোগ থাকতে পারে। আমি আসলে জানি না কত চেষ্টা করলে এটা সম্ভব, কিন্তু আমি আসলে এটা ক্র্যাক করতে পারি নাই। ভাই আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো যারা মনে করেন এখন প্রসেসিং এ আছে বা যারা এখন অ্যাপ্লাই করতেছে, আহ, যারা হয়তো F2 হিসেবে আসবে প্ল্যানিং করতেছে, তাদের জন্য যদি আপনি কোনো সাজেশন দেন 2-3 লাইনের মধ্যে, যে কি সাজেশন থাকবে আপনার পক্ষ থেকে? প্রথম কথা হলো মানসিক প্রস্তুতি নিতে হবে। এখানে ইউএসএ আর বাংলাদেশের মধ্যে একটা বিশাল কালচারাল ডিফারেন্স আছে। এখানে আমরা যেমন বাংলাদেশে মন খারাপ হলে বাইরে গিয়ে চায়ের আড্ডা দিয়ে একটা দিন পার করতে পারি, এখানে ওই সুযোগ নেই। এই বাসায় থাকতে থাকতে যে ডিপ্রেশনটা কাজ করবে এবং F2 তে আসার পরে,
সেটা আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে আসা উচিত। আমার কাছে এটা মনে হয় প্রথম যেটা হয় যে মানুষের জানা উচিত যে এখানে আসলে এফ টু দের লাইফ অনেক বোরিং, এখানে এফ টু দের লাইফ একদম ইন্টারেস্টিং না। সো এই মানসিক প্রস্তুতিটা নিয়ে আসা উচিত। দ্বিতীয় ব্যাপার হলো যেটা যে যতটুকু সম্ভব আসার পর পরই প্রফেসরদের সাথে যোগাযোগ করা, এবং যে রিলেটেড কাজ হুম হুম। মানে করতে চায় এটার সাথে ইনভলভ হওয়া, এবং কেউ অফার করলেই সাথে সাথে গ্রহণ না করে আরো দুই একজনের সাথে কথা বলে যে আমি এই কাজটা করব কিনা, কিংবা এই ধরনের ভলেন্টিয়ারি ল্যাবে যাব কিনা, ওই ল্যাবের কারোর সাথে কথা বলে। কারণ এখানে অনেক ল্যাবে হয় কি গেলে হয়তো বা বলবে হ্যাঁ কাজ শুরু করো, কিন্তু খুব একটা লাভ হয় না এতে। এই জন্য মানে একটু জেনে বুঝে তারপর ল্যাবটাতে জয়েন করলে এটা ভবিষ্যতে অ্যাডমিশন পাওয়ার জন্য আসলে খুবই সহায়ক হয়। এবং আমার যেটা ভুল ছিল সেটা আমি মানে অন্য যারা আসতেছে তাদেরকে বলবো যে খুবই মানে অনেক ল্যাবে যোগাযোগ করা, অনেক ল্যাবে যোগাযোগ করলে ভালো কিছু হয় এবং H1B হয়। এবং এটা বাফেলো ইউনিভার্সিটিতেই একটা ভাইয়া F2 তে আসার পরে তার H1B হয়েছে, এবং সে কিন্তু পরে এখন PhD তে আবার কনভার্ট হয়েছে। সো আমার মনে হয় সঠিক ল্যাব যদি পেয়ে যায় মানুষ তাহলে H1B সম্ভব। সেই ক্ষেত্রে আগে থেকে জেনে বুঝে তারপর জয়েন করা, এটা হলো আমার মানে সংক্ষিপ্ত সাজেশন সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক নতুন কিছু শিখলাম, জানলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য ক্রস ওয়াকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ, আসলে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে বাফেলোই আমার একটা স্পেশাল জায়গা, কারণ ইউএসএ তে একটা ভাইয়া বলছিল যে ইউএসএ প্রথম যে জায়গাটা আসবা সেই জায়গায় তোমার ইউএসএ এর আসলে ভালো লাগবে, এরপরে যত জায়গায় যাও ওই ওই জায়গার মানুষ এবং ওই জায়গাকে তুমি ভুলতে পারবে না। তো তো বাফেলোর তোমাদের যেমন, তোমরা যেমন প্রিয়, বাফেলো শহরের কারণেও হইতে পারে, কারণ প্রথম আমার বাফেলোতেই দেখা। তো তোমাদের সাথে কথা বলে অনেকদিন পরে অনেক ভালো লাগলো। আবার দেখা হবে বাফেলোতে, নাহলে অন্য কোথাও।